ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ক্লাস। আজকে আমরা ক্লাস 12-এর একটা গুরুত্বপূর্ণ প্রোজ পিস আলোচনা করব। রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট। রাস্কিন বন্ডের নাম তোমরা সবাই শুনেছ। তোমরা তোমাদের ক্লাস 7-এ গোস্ট অন দ্য বারান্দা পড়েছ, তাই এই নামটার সঙ্গে তোমরা সবাই পরিচিত। আজকে আমরা ক্লাস 12-এর এই প্রোজ পিসটিকে লাইন বাই লাইন পড়ব। সমস্ত ওয়ার্ড নোট, এমসিকিউ, এসএকিউ এবং লং প্রশ্নের সাজেশন আলোচনা করব। তাই তোমরা যদি মন দিয়ে শোনো এবং দেখো, তাহলে আমার মনে হয় না কোনো মানে বইয়েরও প্রয়োজন হবে বলে। রাস্কিন বন্ড, এনার বয়স এখন 86 মতো হবে। ইনি একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। তিনি তার পরিবারের সাথে এখন ভারতের মুসৌরিতে বসবাস করেন। তার লেখা আওয়ার ট্রি স্টিল গ্রো ইন দেহারার জন্য 1992 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। 1999 সালে পদ্মশ্রী, 2014 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। তার বইয়ের উপরে অনেক বলিউডের সিনেমা হয়েছে, যেমন তার ঐতিহাসিক উপন্যাস এ ফ্লাইট অফ পিজিয়ন্সের উপরে হিন্দি সিনেমা জুনুন হয়েছে। এই সিনেমাটা প্রডিউস করেছিলেন শশী কাপুর আর ডিরেক্টর ছিলেন স্যাম বেনেগাল। আরও একজন নতুন ডিরেক্টর, যার সিনেমা তোমরা দেখেছো হয়তো, বিশাল ভারদ্বাজ, আমার ভীষণ ফেভারিট একজন ডিরেক্টর। তিনি তোমাদের ক্লাস 11-এর যে তোমরা শেক্সপিয়ারের অনেক গল্প পড়েছো, ম্যাকবেথ, ওথেলো, তিনি এই ম্যাকবেথ, ওথেলোর উপরে অনেক সিনেমা বানিয়েছেন, কিন্তু ভারতীয় পটভূমিতে আধুনিক করেছেন ওই সিনেমাগুলোকে। যেমন ম্যাকবেথ থেকে তিনি বানিয়েছেন মকবুল। এই মকবুলে কে ম্যাকবেথের রোল প্লে করেছে বলো তো? আমাদের ইরফান খান, যিনি এবছর আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আমাদের ভারতীয় সিনেমার জগৎকে শূন্য করে। তেমনভাবে ওথেলো থেকে তিনি বানিয়েছেন ওমকারা, যেখানে অজয় দেবগন ওথেলোর রোল প্লে করেছে, আর সৈফ আলি খান এখানে ইয়াগোর রোল প্লে করেছে। তেমনভাবে হ্যামলেট থেকে তিনি বানিয়েছেন হায়দার, যেখানে হ্যামলেটের রোল প্লে করেছিল শাহিদ কাপুর। তবে কেন আমি বিশাল ভারদ্বাজের কথা বলছি? কারণ তিনি রাস্কিন বন্ডের গল্পের উপরেও অনেকগুলো সিনেমা বানিয়েছেন। 2টো সিনেমা বানিয়েছেন, আরও একটা তিনি বানাতে চলেছেন। যেমন তিনি ছোটদের একটা লেখা রাস্কিন বন্ডের দ্য ব্লু অ্যাম্ব্রেলা, এটার উপরে তিনি একটা সিনেমা বানিয়েছিলেন 2005 সালে। তারপরে 2011 সালে তিনি বানিয়েছেন 7 খুন মাপ, যেটা সুজান 7 হাজব্যান্ড থেকে তিনি বানিয়েছেন রাস্কিন বন্ডের। এই সিনেমার মেন রোলে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বিশাল ভারদ্বাজ আরও একটি সিনেমা বানাতে চান রাস্কিন বন্ডের গল্পের উপরে। গল্পটির নাম মিস্টার অলিভার্স ডায়েরি, যেখানে মেন ক্যারেক্টার একজন স্কুল মাস্টার। দেখা যাক কবে মুক্তি পায়। আর কে নারায়ণ, যার গল্প তোমরা পড়েছো ক্লাস 10-এ, ক্লাস 11-এ, লীলাস ফ্রেন্ড, ফাদার্স হেল্প, যেখানে তিনি একটি কাল্পনিক মালগুড়ি শহর সৃষ্টি করেছেন, ঠিক তেমনই রাস্কিন বন্ডও হিমালয়ের পাদদেশে দেরাদুন উপত্যকার সবুজ গ্রাম, পাহাড় স্টেশন ইত্যাদির দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত। তার প্রথম উপন্যাস দ্য রুম অন দ্য রুফ, যেটি তিনি 17 বছর বয়সে লিখেছিলেন, এটি অনেকটাই অটোবায়োগ্রাফিক্যাল। তার সমস্ত উপন্যাস, তার 500-র বেশি যে ছোটো গল্প, 30-টির বেশি শিশু সাহিত্য, সবের মধ্যেই আমরা কিন্তু হিমালয়ের অপরূপ সৌন্দর্য ও তার মোহ দেখতে পাই। এবারে আসি আমাদের যে পাঠ্য দ্য আইজ হ্যাবিট, এই ছোট গল্পটি। দ্য আইজ হ্যাবিট এই গল্পটির উৎস রাস্কিন বন্ডের কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ। এই গল্পটির আরও 2টো নাম রয়েছে, দ্য আইজ আর নট হেয়ার আর দ্য গার্ল অন দ্য ট্রেন। এই গল্পটি একটি পারফেক্ট এক্সাম্পল অফ শর্ট স্টোরি, ছোট গল্পের একটা উৎকৃষ্ট উদাহরণ। ছোট গল্পের যা যা বৈশিষ্ট্য হয় সবই এই গল্পতে আছে। তো ছোট গল্পের কী বৈশিষ্ট্য? ছোট গল্পের বৈশিষ্ট্য হচ্ছে খুব অল্প কথায়, অল্প শব্দে ছোট গল্প লেখা হয়, যেটা আমরা আধ ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে পড়ে ফেলতে পারি। ছোট গল্পে অল্প কথা থাকতে পারে, সরল ভাষা থাকতে পারে, কিন্তু একটা মনস্তাত্ত্বিক বিশালতা থাকে। খুব অল্প চরিত্র থাকে, শুরু ও শেষ খুব নাটকীয় হয়, মানব জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত, ভাব বা চরিত্রের একটি বিশেষ দিককে উজ্জ্বল করে থাকে। আর সবচেয়ে বড় কথা, গল্পটা যখন শেষ হয় তারপরে তার একটা স্মৃতি আমাদের মধ্যে থেকে থাকে, আমাদের মধ্যে নানা প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে। রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি, অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে,
শেষ হয়ে হইল না শেষ। দ্য আইজ হ্যাবিট এই গল্পটিতে ছোট গল্পের সমস্ত বৈশিষ্ট্য আছে। যেমন প্রথম হচ্ছে শর্ট লেন্থ, মাত্র 3 পৃষ্ঠার গল্প। লিমিটেড নাম্বার অফ ক্যারেক্টার্স, এই গল্পে মাত্র 3টে চরিত্র রয়েছে, দ্য ন্যারেটর বক্তা, দ্য গার্ল একটি মেয়ে, এবং নিউ প্যাসেঞ্জার নতুন সহযাত্রী। কারণ আমি লেখক উল্লেখ করেননি, সবাই আননেমড। গল্পটিকে দু এক কথায় বললে এরকম হয় যে এখানের যে বক্তা বা ন্যারেটর সে হচ্ছে অন্ধ। সে ট্রেন জার্নিতে একটা খেলা খেলে থাকে। তার উদ্দেশ্য হচ্ছে তার সামনের সহযাত্রীর কাছে নিজের অন্ধত্বটাকে লুকানো। তো তার সামনে তার কম্পার্টমেন্টে একটি মেয়ে ওঠে এবং তার উদ্দেশ্য ওটাই যে তার অন্ধত্বটাকে লুকানো। তো মেয়েটির সঙ্গে তার সুন্দর একটা কথোপকথন চলতে থাকে এবং সে তার এই খেলাতে সমর্থও হয়। সে মেয়েটি জানতেও পারে না যে তার সামনের এই বক্তা বা এই ছেলেটি অন্ধ বলে। তো মেয়েটির যখন গন্তব্যস্থল এসে যায়, মেয়েটি নেমে পড়ে এবং একটি নতুন সহযাত্রী ওঠে এবং নতুন সহযাত্রীর কাছ থেকে ন্যারেটর বা বক্তা একটি শকিং ইনফরমেশন জানতে পারে। সে জানতে পারে যে তার মতো এই মেয়েটিও অন্ধ ছিল। এই যে গল্পটা শেষ হচ্ছে একটা আনএক্সপেক্টেড এন্ডিং দিয়ে, একটা আনএক্সপেক্টেড টুইস্ট দিয়ে। এটাই এই গল্পটাকে একটা পারফেক্ট ছোট গল্প, পারফেক্ট শর্ট স্টোরিতে পরিণত করছে। একটা ইউনিভার্সাল অ্যাপিল রয়েছে, শুধু দুটো অন্ধ ব্যক্তির গল্প নয়, সমস্ত অন্ধ ব্যক্তিদের মানসিক জগৎ, তাদের ইমোশন, ভালোবাসা, দুঃখ, যন্ত্রণা সবই ফুটে উঠছে এখানে। এই গল্পটাকে আরও ইউনিভার্সাল করছে লেখকের দুটো অস্ত্র। একটা হচ্ছে হিউমার, তার রসবোধ, আর একটা হচ্ছে আয়রনি, স্লেস বা পরিহাস। এখানে লেখক দু ধরনের আয়রনি ব্যবহার করেছেন, একটা হচ্ছে ভার্বাল আয়রনি আর একটা হচ্ছে সিচুয়েশনাল আয়রনি। ভার্বাল আয়রনি বলতে হোয়েন দ্য স্পিকার সেজ দ্য অপোজিট হি মিনস, অর্থাৎ তুমি এক কথা বললে তার উল্টোটা মানে করলে। যখন কোনো ব্যক্তি কিছু বলে এবং তার উল্টোটা মানে করে। ধরো তুমি দেখতে পাচ্ছি যে এই লকডাউনের 40 দিন পরে মদের দোকান খুলেছে এবং মদের দোকানে 1.5 কিলোমিটার লম্বা লাইন, লকডাউনের 12টা বাজিয়ে দিয়েছে। তুমি হয়তো বললাম দেখে, উফ কি দারুণ লকডাউন চলছে। তাহলে আমরা কি মানে বলতে চাইলাম? আসলে আমরা লকডাউনের ভয়ানক অবস্থাটাই বলতে চাইলাম, কিন্তু আমরা বললাম কি, কি দারুণ লকডাউন চলছে। এটাই হচ্ছে ভার্বাল আয়রনি। আর সিচুয়েশনাল আয়রনি অকার্স হোয়েন হোয়াট হ্যাপেন্স ইন দ্য স্টোরি ইজ কন্ট্রারি টু হোয়াট ওয়াজ এক্সপেক্টেড। গল্পে যেটা আমরা প্রত্যাশা করি এটা হতে পারে, তার ঠিক উল্টোটা যখন হয়, সেটা হচ্ছে পরিস্থিতিগত পরিহাস বা সিচুয়েশনাল আয়রনি। ধরো তুমি এক্সপেক্ট করছো যে একটা বিড়াল একটা ইঁদুরকে ছোটাবে, কিন্তু তুমি শেষে দেখতে পাচ্ছ উল্টোটা হচ্ছে, যে ইঁদুর বিড়ালটিকে ছোটাচ্ছে। এটাই হচ্ছে সিচুয়েশনাল আয়রনি বা পরিস্থিতিগত পরিহাস। দ্য আইজ হ্যাবিট গল্পেও ন্যারেটর বা বক্তা তার সামনের যে মেয়ে সহযাত্রীটির কাছে তার অন্ধত্বটাকে লুকানোর আপ্রাণ চেষ্টা করে। সে ভয়ও পায় মাঝে মাঝে যে সে ধরা পড়ে গেল না তো। কিন্তু গল্পের শেষে যখন আমরা জানতে পারি যে তার মতোই মেয়েটিও অন্ধ ছিল এবং মেয়েটিও তার মতোই অন্ধত্বটাকে লুকানোর চেষ্টা করেছে, তখন আমরা বুঝতে পারি যে দুজনেরই অন্ধত্ব লুকানোটা অপ্রয়োজনীয় ছিল, মিনিংলেস ছিল। আর ন্যারেটর আর মেয়েটি নিজেদের অন্ধত্বটাকে লুকানোর মাধ্যমে তারা আসলে নিজেরাই নিজেদেরকে ঠকিয়েছে। দে ডিসিভ দেমসেলভস। এবার আমরা গল্পটিকে লাইন বাই লাইন পড়ব, এমসিকিউ, এসএকিউ এবং ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশন সহ আলোচনা করব। তো তোমরা স্ক্রিনেও দেখতে পারো আর তোমরা টেক্সট বই বার করেও মেলাতে পারো। শুধু এইটুকুই অনুরোধ, সমস্ত ছাত্রছাত্রীরা যারা দেখছো 30-40 মিনিটের এই ভিডিওটা স্কিপ করে যাবে না, এইটুকু ধৈর্য তোমরা আশা করি ধরতে পারবে। দেখো এবার টেক্সটে, দ্য আইজ হ্যাবিট, রাস্কিন বন্ড। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. লেখাটা শুরু হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ দিয়ে, পুরো গল্পটা। এখানে বক্তা তার নিজের গল্প বলছে, তাই এটা ফার্স্ট পার্সন ন্যারেটিভ। বক্তা কি বলছে যে আমি রোহানা স্টেশন পর্যন্ত আমার কামরাতে একাই ছিলাম, তারপর একটি মেয়ে উঠে এলো। এই যে প্রথম লাইন, এই লাইনেই আমাদের 3টে প্রশ্ন আছে, যে বক্তা বা ন্যারেটার রোহানা পর্যন্ত কার সঙ্গে ছিল, একবার এসেছিল ঘুরিয়ে,
কারোর সঙ্গেই না, সে একাই ছিল। মেয়েটি কোন স্টেশনে উঠে এলো? রোহানা স্টেশনে। কোন স্টেশন পর্যন্ত লেখক একাই বসেছিল? রোহানা স্টেশন পর্যন্ত। এই যে রোহানা স্টেশনটা উত্তরপ্রদেশের একটা স্টেশন। নেক্সট লাইন দেখো, দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার পেরেন্টস, দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট, অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন as to where to keep her things, when not to lean out of the windows, and how to avoid speaking to strangers. The couple, যে দম্পতি যারা ওই মেয়েটিকে স্টেশন পর্যন্ত ছাড়তে এসেছিল, সি অফ করতে মানে কি? ছাড়তে আসা, বিদায় জানাতে আসা। সম্ভবত তার মা বাবা হবে। তাহলে প্রশ্ন আসবে, হু আর দিস কাপল? তোমরা প্রবাবলি দিয়েই বলবে, প্রবাবলি দ্য গার্লস পেরেন্টস, সম্ভবত ওই মেয়েটির মা বাবা হবে। দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট, দে বলতে মেয়েটির মা বাবা তাদের মেয়ের প্রতি বেশ উদ্বিগ্ন, চিন্তিত বলে মনে হলো ন্যারেটরের। কেন ন্যারেটর সিম কথাটা ইউজ করছেন? কারণ ন্যারেটর তো আর দেখতে পান না, তিনি তার শ্রবণেন্দ্রের মাধ্যমে যেটুকু গেস করছেন সেটুকুই আমাদেরকে জানাচ্ছেন। তারপর লাইনে বলছেন, অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন, এবং মহিলাটি সম্ভবত তার মা, মেয়েটির মা হবে, যে মেয়েটিকে ডিটেলে খুব সবিস্তারে কিছু উপদেশ দিল, কিছু নির্দেশিকা দিল। সেই ইনস্ট্রাকশনটা পরীক্ষাতে এসএকিউ হিসেবে আসতে পারে। অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্রগুলো রাখবে। হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, কখন সে জানলা দিয়ে উঁকি মারবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার, এবং কীভাবে অপরিচিত ব্যক্তির সঙ্গে কথাবার্তা এড়িয়ে চলবে। মনে রেখো, এটা এসএকিউর জন্য ইম্পর্ট্যান্ট। মা বাবার চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ ভারতবর্ষের মতো দেশে একটি মেয়ে, তার উপর আবার অন্ধ, ট্রেনে একা ভ্রমণ করছে, তো স্বাভাবিক ব্যাপার মা বাবার চিন্তা হবে। তো নেক্সট প্যারাতে দেখো, দে কল দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, তারা মানে মেয়েটির মা বাবা বিদায় জানালো এবং ট্রেনটা ছেড়ে দিল স্টেশন থেকে। এখানে পুলড আউট কথাটা বোঝাচ্ছে ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে, কিন্তু পুলড আউট কথাটার মধ্যে এটা যেন ইমেজ আছে, যেমন ট্রেনটাকে কেউ টেনে স্টেশন থেকে বার করে দিচ্ছে। খুব সুন্দর ওয়ার্ড। নেক্সট লাইন, অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, যেহেতু আমি সেই সময় পুরোপুরি অন্ধ ছিলাম, টোটালি ব্লাইন্ড, আমার চোখ শুধু সংবেদনশীল ছিল, সেন্সিটিভ মানে সংবেদনশীল ছিল আলো আর অন্ধকারে, লাইট অ্যান্ড ডার্কনেস। এখান থেকে এসএকিউএলে বা এমসিকিউএলে তোমরা লিখবে, ন্যারেটরস আইজ were sensitive only to light and darkness. I was unable to tell what the girl looked like. তাই আমি বলতে পারবো না মেয়েটি কেমন দেখতে। বাট আই নিউ she wore slippers, কিন্তু আমি জানি যে মেয়েটি একটি চপ্পল বা চটি পরেছিল। কীভাবে জানি? ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, যেভাবে তার পায়ের গোড়ালি থেকে চটির আওয়াজে চটাস চটাস আওয়াজ হচ্ছিল, সেখান থেকে আমি বুঝতে পেরেছিলাম যে সে একটি চপ্পল বা চটি পরেছিল। নেক্সট প্যারা, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, বলছে এটা আমার অনেকটা সময় নিয়ে নিয়েছিল এটা জানতে যে মেয়েটি কেমন দেখতে, এবং সম্ভবত এটা আমি নিজেও জানতেও পারতাম না। এই কথাটা কেন বলছে ন্যারেটর? কারণ সে তো কমপ্লিটলি ব্লাইন্ড, পুরোপুরি অন্ধ, তো তার পক্ষে কোনোভাবেই জানা সম্ভব নয় মেয়েটি কেমন দেখতে, যদি না মেয়েটি নিজে বলে বা অন্য কেউ বলে। এটাই ঘটেছে এখানে। মেয়েটি তাকে জানায় পরবর্তীকালে যে লোকে বলে সে নাকি খুব সুন্দর, এবং নতুন যে প্যাসেঞ্জারটি আসবে একটু পরে, মেয়েটি নেমে যাবার পরে, সেও তাকে জানায় যে মেয়েটি সুন্দর দেখতে। তো এখান থেকেই নেওয়াটা জানতে পারবেন পরবর্তীকালে যে মেয়েটি সত্যি সুন্দর দেখতে। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, বলছেন যে আমি সেটা পরে জানতে পেরেছি, কিন্তু আমি প্রথম থেকেই মেয়েটির গলার আওয়াজ, এমনকি তার চটির আওয়াজটাও আমার খুব পছন্দ হচ্ছিল। তার মানে কি, যখন থেকে মেয়েটি ট্রেনে উঠেছে, তার কামরাতে এসেছে, তখন থেকেই ন্যায়টা তার প্রতি একটু আকৃষ্ট, তার প্রতি বেশ ইনক্লাইন্ড। মেয়েটির কণ্ঠস্বর, এমনকি মেয়েটির পায়ের চটির আওয়াজও বক্তার ভালো লাগছে। এই লাইনটা অবশ্যই হিউমারাস, কিন্তু এই লাইনটা
একটি অন্ধ ব্যক্তির জীবনযাত্রা এবং তার মানসিক জগতেও আলোকপাত করছে। একটা অন্ধ ব্যক্তি তো আমাদের মতো 5টা সেন্স নিয়ে এই জগৎটাকে উপলব্ধি করে না, তাদের মাত্র 4টা সেন্স। তাদের একটা খুব গুরুত্বপূর্ণ সেন্স যেটা দৃষ্টিশক্তি, সেটা তাদের ইনঅ্যাক্টিভ। ফলে তাদেরকে এই জগৎটাকে উপলব্ধি করতে হয় বাকি 4টা সেন্সের মাধ্যমে। এই গল্পেও যে বক্তা, সে আমাদেরকে এই পুরো তার উপলব্ধিটা জানাচ্ছেন শ্রবণেন্দ্রিয় ও ঘ্রাণেন্দ্রিয়ের মাধ্যমে। তাই চপ্পলের চটাস চটাস আওয়াজটা আমাদের কাছে খুব তুচ্ছ মনে হচ্ছে, আমরা হয়তো মনোযোগ আকর্ষণও করবো না এরকম শব্দে, কিন্তু ন্যারেটরের কাছে এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ। মেয়েটির কণ্ঠস্বর হোক বা মেয়েটির এই চপ্পলের আওয়াজটাই হোক, সেটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রথম থেকেই ন্যারেটর বা বক্তা মেয়েটির ব্যাপারে খুব কৌতূহলী, মেয়েটির সম্পর্কে জানতে চায় আরও বেশি। তাই আমাদের যেমন দৃষ্টিশক্তি আছে এবং আমরা আমাদের এই পৃথিবীটাকে আমাদের বাইরের এই দুটো চোখ দিয়েই দেখি, কিন্তু এখানে ন্যারেটর মেয়েটিকে জানার চেষ্টা করছেন, তার কৌতূহলটাকে মেটানোর চেষ্টা করছেন তার মনের চোখ দিয়ে, এবং এখানে সাহায্য করছে ওই শব্দগুলো। হতে পারে সেই শব্দটা মেয়েটির কণ্ঠস্বর বা ওই জুতোর চপ্পলের আওয়াজ। তারপর নেক্সট প্যারায় দেখো, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা, আই আস্কড। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি দেহারা পর্যন্ত যাচ্ছ? তাহলে এখান থেকে ন্যারেটর আর মেয়েটির মধ্যে কনভারসেশন স্টার্ট হচ্ছে। শুরুটা কে করছে? অবশ্যই ন্যারেটর। তিনি বলছেন, তুমি কি দেরাদুন পর্যন্ত যাচ্ছ? দেহারা বলতে এখানে দেরাদুন। তুমি কি দেরাদুন পর্যন্ত তুমি যাচ্ছ? তারপর তিনি পাঠকদের উদ্দেশ্যে বলছেন, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টেলড হার। আমি বোধহয় কোনো অন্ধকার কোণে বসে আছি, তাই বোধহয় আমার আওয়াজটা মেয়েটিকে চমকে দিয়েছিল। কারণ ন্যারেটর তো এখনও জানেন না যে মেয়েটি অন্ধ বলে, কিন্তু এটা তো স্বাভাবিক রিয়াকশান। কারণ মেয়েটি যেহেতু অন্ধ, তাই হঠাৎ করে একটা শব্দে মেয়েটি চমকে উঠবে, এটা কিন্তু স্বাভাবিক রিয়াকশান। কিন্তু ন্যারেটর তো জানেন না, তাই তিনি আমাদেরকে এটা বলছেন। সি গেভ এ লিটিল এক্সক্লামেশন অ্যান্ড সেড, আই ডিডেন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হেয়ার। আমি জানতাম না এখানে কেউ আছে বলে। এটি মেয়েটির প্রথম কথা বক্তার সঙ্গে, যেটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে মেয়েটি অন্ধ। কিন্তু ন্যারেটর বা মেয়ে দুজনেই তাদের অন্ধত্বটাকে লুকানোর চেষ্টা করছে, তার ফলে আসল সত্যটা তারা কেউই জানতে পারলো না। এখানে ন্যারেটর তারপরে বলছেন, পাঠকদেরকেই বলছেন এটা, ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। বলছে হ্যাঁ, এটা ঠিক, এটা প্রায় হয়ে থাকে যে সমস্ত লোকেদের ভালো দৃষ্টিশক্তি রয়েছে, ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন লোকেরা তাদের সামনের জিনিসটা দেখতে ব্যর্থ হয়। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। তাদের তো অনেক কিছু দেখার রয়েছে, আমি মনে করি। যেমন তুমি যদি দেখো, ট্রেনে মানুষজন যখন ভ্রমণ করে, কটা মানুষ ট্রেনের বাইরে প্রকৃতিটাকে দেখে? সবাই তো নিজেরা মোবাইলের মধ্যেই ঢুকে বসে থাকে, বা একে অপরের সঙ্গে সময় কতটুকু কাটায়। তাই বলছেন, তাই তারা সামনের জিনিসটা দেখতে ব্যর্থ হয়। তাই তো অনেক কিছু দেখার আছে, তো তাই তারা সামনের জিনিসটা, গুরুত্বপূর্ণ জিনিসটা দেখতে ব্যর্থ হয়। হোয়ার অ্যাজ পিপিল হু ক্যান নট সি অর সি ভেরি লিটিল, যেখানে যে সমস্ত মানুষরা দেখতে পায় না বা খুব অল্প পরিমাণে দেখতে পায়, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, তাদেরকে তো শুধু প্রয়োজনীয় অংশটুকুই গ্রহণ করতে হয়। তাও আবার হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, তাও আবার বাকি সেন্সগুলো যেমন ঘ্রাণেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, এগুলোর মাধ্যমে যতটুকু এই পৃথিবী, এই প্রকৃতিটাকে উপলব্ধি করতে পারে তারা, তাতেই তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়। এটা একটা ভার্বাল আইরনির উদাহরণ, যেখানে ন্যারেটর বলার চেষ্টা করছেন যে সমস্ত মানুষের 5টা সেন্সই খুব অ্যাক্টিভ, অথচ তারা তাদের সামনের জিনিসটাই উপলব্ধি করতে পারে না। তারা এই জগৎটাকে, এই পৃথিবীটাকে, এই প্রকৃতিটাকে পুরোপুরি উপলব্ধি করে না, তারা অনেক কিছুই মিস করে যায়। যেখানে যাদের দৃষ্টিশক্তি নেই, একটা সেন্স ইনঅ্যাক্টিভ, তা সত্ত্বেও তাদের মনের চোখ, মাইন্ডস আই আর তাদের বাকি সেন্সগুলোর মাধ্যমে তারা এই প্রকৃতিটাকে, এই পৃথিবীটাকে, তাদের সামনের জিনিসটাকে অনেক ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করেন। নেক্সট লাইন, ন্যারেটর বলছেন মেয়েটিকে, আই ডিডেন্ট সি ইউ আইদার, আমিও তোমাকে দেখিনি। আই সেড, বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি শুনেছি তুমি এসেছো। এটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে ন্যারেটর অন্ধ। তিনি হয়তো আনকনসিয়াসলি এটা বলে ফেলেছেন, কিন্তু এটা ভুল, এটা যথেষ্ট সন্দেহ দেওয়ার মতো একটা কথা। কিন্তু মেয়েটিও
যেহেতু তার অন্তত্বটাকে লুকানোর চেষ্টা করছে, তাই এই কথাটাকে সেও কোনো গুরুত্ব দেয়নি। নাহলে এটা কিন্তু যথেষ্ট একটা ক্লু। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড। আমি ভাবছিলাম আমি যে এই অন্ধ, এই ব্যাপারটা লুকাতে কি আমি পারবো এই মেয়েটির কাছ থেকে। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট। আমি ভাবলাম যে আমি যদি স্থিরভাবে বসে থাকি আমার সিটে, তাহলে এটা লুকানো, মানে আমার অন্ধত্বটাকে লুকানো খুব একটা বেশি কষ্টকর হবে না। দ্য গার্ল সেড, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এমসিকিউ আর এসএকিউর জন্য। আমি সাহারানপুরে নেমে পড়ব, আমার কাকিমা আমাকে আনতে আসবেন। তাহলে আবার বলছি, মেয়েটি কোথায় উঠেছিল? রোহানাতে। কোথায় নামছে? সাহারানপুর। এবং তাকে কে আনতে আসছে? তার কাকিমা বা জেঠিমা। খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এটা এমসিকিউ বা এসএকিউর জন্য। তখন ন্যারেটর কি বলছেন? দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। তাহলে বাবা, আমি বেশি আলাপ তোমার সঙ্গে করব না, কারণ কাকিমা জেঠিমারা বেশ ভয়ানক প্রাণী হয়ে থাকে। এখানে ন্যারেটরের হিউমার আমরা দেখতে পাচ্ছি। এটা একটা হিউমারাস লাইন, যেখানে তিনি বলছেন কাকিমারা জেঠিমারা বেশ ভয়ানক হয়ে থাকে। এখানে প্রশ্ন আসবে, কাকিমা জেঠিমা সম্পর্কে কী মন্তব্য করেছেন ন্যারেটর? ফর্মিডেবল ক্রিয়েচার, মানে ভয়ঙ্কর, ভয়ানক কিছু, ভয়ানক ক্রিয়েচার বলেছেন তাদেরকে। তখন মেয়েটি জিজ্ঞেস করছে, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? তখন ন্যারেটর বলছেন, টু দেহারা অ্যান্ড দেন টু মসৌরি। প্রথমে দেরাদুন, তারপর সেখান থেকে মসৌরি। তখন মেয়েটি তার উৎসাহ দেখিয়ে বলছেন, ও হাউ লাকি ইউ আর, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। এইখান থেকে তোমাদের লং কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। ভীষণ ইম্পর্টেন্ট লাইন। এই জায়গাটা থেকে এমসিকিউ, এসএকিউ আর লং কোশ্চেন সবের জন্য এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি কত ভাগ্যবান, হাউ লাকি ইউ আর, আই উইশ, আমিও যদি তোমার মতো মুসৌরি যেতে পারতাম, আই লাভ দ্য হিলস, আমি পাহাড় ভালোবাসি, বিশেষ করে এই অক্টোবর মাসে। তখন ন্যারেটর তার এই কথাটাকে সাপোর্ট করে বলছেন, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ ঠিকই বলেছ, এই অক্টোবর মাসই সবচেয়ে ভালো টাইম। আই সেড, কলিং অন মাই মেমোরিজ, আমি আমার স্মৃতিগুলোকে রোমন্থন করে বলার চেষ্টা করলাম, মুসৌরির ডেসক্রিপশান দিতে চেষ্টা করলাম আমার স্মৃতিগুলোকে রোমন্থন করে, অক্টোবর মাসে কেমন হয় পাহাড়টা মুসৌরির। তিনি বলছেন এখানে। খুব ইম্পর্ট্যান্ট এটা এসএকিউর জন্য, এমসিকিউর জন্য, আবার বলছি লং কোশ্চেনের জন্য। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পাহাড়গুলো বুনো ডালিয়া ফুলে ভরা থাকে। দ্য সান ইজ ডেলিসিয়াস, সূর্য বেশ মনোরম, তির্যক কিরণ। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রিবেলা, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ লক ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি। যেখানে সূর্য ভীষণ উপভোগ্য, রাত্রেবেলা তুমি চাইলে আগুনের সামনে, অগ্নিকুণ্ডের সামনে, কাঠের আগুনের সামনে ব্র্যান্ডি খেতে পারো। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড। বেশিরভাগ ট্যুরিস্ট যেহেতু চলে গেছে, তাই রাস্তাঘাট তুমি একদম নিরিবিলি পাবে, শান্ত পাবে। ইয়েস, আবার সাপোর্ট করে বলছেন, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবর মাসই মুসৌরি যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময়। তাহলে এখানে এই লাইনটা তুলে দিতে পারে, দিস ইজ দ্য বেস্ট টাইম, কে বলেছে, কাকে বলেছে, কখন বলেছে, এরকমভাবে লং প্রশ্ন আসতে পারে। ও হাউ লাকি ইউ আর, এটা দিয়েও আসতে পারে। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর, এই প্রতিটা লাইন দিয়ে বলতে পারে কে বলেছে, কাকে বলেছে। এটা মনে রাখবে সবচেয়ে সহজ প্রশ্ন, 2 নম্বর পেয়ে যাবে, কে বলেছে, কাকে বলেছে। তাই জন্য টেক্সট ভালোভাবে পড়া খুব প্রয়োজন। আবার বলছি, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এই লাইনটা ন্যারেটর বলেছে। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর, এই কথাটা মেয়েটি বলেছে। এই দুটো লাইনে গুলিয়ে যায়, তাই আবারও মনে করিয়ে দিলাম। এমসিকিউ, এসএকিউ এবং 6 নম্বরের প্রশ্নের জন্য এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট। সি ওয়াজ সাইলেন্ট, এই কথাগুলো শুনে মেয়েটি একদম নীরব ছিল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি ভাবলাম আমার কথাগুলো কি আদৌ তার মনকে ছুঁয়ে গেছে। অর ওয়েদার
সি থট মি এ রোমান্টিক ফুল, নাকি আমাকে আবেগপ্রবণ বোকা বলে মনে করছে। দেন আই মেড এ মিস্টেক, তারপরেই আমি ভুলটি করে বসলাম। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট লং প্রশ্নের জন্য, 6 নম্বরের প্রশ্নের জন্য। কি ভুল, কিভাবে ভুলটা ঠিক হলো, নানারকমভাবে আসতে পারে। তো ভুলটা কী ছিল না, আমি প্রশ্ন করে বসলাম হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আচ্ছা বাইরেটা কেমন বলো তো, আমি জিজ্ঞেস করে বসলাম মেয়েটিকে। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দিস কোশ্চেন, সেই প্রশ্নে কোনো কিছুই অদ্ভুত পেল না। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, তাহলে কি সে ধরতে পেরে গেছে যে আমি দেখতে পাই না বা আমি অন্ধ। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার পরের প্রশ্নটাই আমার সমস্ত সন্দেহ দূর করে দিল। সে বলল আমাকে উল্টে, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আক্সড, তুমি নিজে কেন দেখে নিচ্ছ না। তাহলে এটা স্বাভাবিক ব্যাপার, ন্যারেটর যেহেতু তার মেন উদ্দেশ্য তার অন্ধত্বটাকে লুকানো, তাই এরকম একটা প্রশ্ন অবশ্যই তার সামনের সহযাত্রীর কাছে একটা সন্দেহ তৈরি করে দেবে। কিন্তু কেন ধরা পড়ল না, কারণ মেয়েটিও অন্ধ ছিল এবং মেয়েটিও তার মতোই তার অন্ধত্বটাকে লুকানোর চেষ্টা করছিল। তাই ন্যারেটরের এই কথাগুলোকে মেয়েটি খুব ক্যাজুয়ালি নিয়েছিল এবং সন্দেহ করেনি। তাই ন্যারেটর ভুল করা সত্ত্বেও এখানে বেঁচে গেলেন। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ, তাই আমি একটু সরে গেলাম আমার বার্থে এবং জানলার যে তাকগুলো, ট্রেনের জানলার তাকগুলোকে অনুভব করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলা ছিল, অ্যান্ড আই ফেসড ইট, আমি সেই দিকে তাকালাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, বাইরের প্রকৃতিটাকে দেখার আমি ভান করতে লাগলাম। আই হার্ড দ্য প্যান্টিং অফ ইঞ্জিন, আমি ইঞ্জিনের হাঁপানির শব্দ, রাম্বেল অফ হুইলস, চাকার ঘড়ঘড় শব্দ, অ্যান্ড ইন মাই মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই, এবং আমার মনের চোখে আমি অনুভব করছিলাম টেলিগ্রাফের পোস্টগুলো উল্টো দিকে পার হয়ে যাচ্ছে। তারপরে আমি মেয়েটিকে কিছুক্ষণ পরে বললাম, হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চিওর্ড দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। আমি বললাম, দেখো আমরা কেমন স্থির হয়ে বসে আছি আর গাছেরা কীরকম উল্টো দিকে পার হয়ে যাচ্ছে। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সি সেড। মেয়েটি এই কথাতে তেমন কোনো ইন্টারেস্ট পেল না এবং মুখের উপরেই বলে ফেললো যে এটা তো সবসময় ঘটে। ডু ইউ সি এনি অ্যানিমেলস, তুমি বরং বলো তুমি কি কোনো জন্তু জানোয়ার দেখতে পাচ্ছ। নো, আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, কারণ অনেকগুলো ভুল করে ফেলেছে, তো আর বোকা বোকা কথা বলা যাবে না। তাই সে খুব আত্মবিশ্বাসের সঙ্গেই বক্তা বলল, নো, আই নিউ দ্যাট দেয়ার ওয়্যার হার্ডলি এনি অ্যানিমেলস লেফট ইন দ্য ফরেস্ট নেয়ার দেহারা, কারণ আমি জানতাম যে দেরাদুনের জঙ্গলে তেমন বন্য জন্তু জানোয়ার আর অবশিষ্ট নেই। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আমি জানলা থেকে মুখ সরালাম, অ্যান্ড ফেস দ্য গার্ল, মেয়েটির দিকে তাকালাম, অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, তারপর কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তারপরে আমি একটা খুব সাহসী কথা বলে ফেললাম মেয়েটির উদ্দেশ্যে, যে তোমার মুখমণ্ডলটা বেশ আকর্ষণীয়। আই রিমার্কড। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং, এই কথাটা বেশ সাহসী কথা ছিল। স্বাভাবিক ব্যাপার, মেয়েটিকে চেনেন না ন্যারেটর, অথচ এরকম একটা কমপ্লিমেন্ট বা এরকম একটা কথা কাউকে অফেন্ডেডও করে দিতে পারে। কিন্তু ন্যারেটর বলছেন এই কথাটা সাহসী কথা ছিল ঠিকই, সেরকমই ছিল সেফ রিমার্ক, একটা নিরাপদ কথা। বিকজ ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, কারণ খুব কম মেয়েই রয়েছে যারা নিজের প্রশংসা বা তোষামত পছন্দ করে না। তাই মেয়েটির রিয়াকশানও তাই ছিল, মেয়েটি হেসে উঠল। সি লাভড প্লিজেন্টলি, মেয়েটি হাসলো। সে হাসিটা কেমন ছিল? এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, সে হাসিটা ছিল খুব স্পষ্ট এবং খুব খিলখিল হাসি। এই লাইনগুলো আবার একবার লক্ষ্য করো, যেমন দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, কী সবসময় ঘটে। ডু ইউ সি এনি অ্যানিমেলস, এই লাইনটা তুলে লং প্রশ্ন আসতে পারে। কেন ন্যারেটর বলতে পেরেছিল কনফিডেন্টলি? কারণ সে জানতো যে দেরাদুনের জঙ্গলে সেরকম জন্তু জানোয়ার অবশিষ্ট নেই। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এই লাইনটা তুলে আসতে পারে। প্রশ্ন, নেক্সট প্যারা দেখো। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস,
আমার শুনে ভালো লাগলো যে তুমি বললে যে আমার মুখমণ্ডলটা বেশ আকর্ষণীয়। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। আমি শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি, লোকজন বলে যে আমার নাকি খুব সুন্দর মুখ। তো এই লাইনটার মধ্যে একটা যন্ত্রণা লুকিয়ে রয়েছে। কোনো মানুষ, কোনো মেয়ে কি বলতে পারে যে আমি ক্লান্ত হয়ে গেছি শুনে শুনে যে আমার মুখটা নাকি খুব সুন্দর? কষ্টটা হচ্ছে এখানে এই যে লোকে তো বলে সে সুন্দর, কিন্তু সে তো নিজে কখনো দেখতে পারে না। সেই সৌভাগ্য তার কখনো হয়নি সে নিজে আয়নায় দেখতে পাবে নিজেকে সে কেমন দেখতে। তাহলে এখানে অন্ধ মানুষদের মানসিক জগতে একটা সুন্দর আলোকপাত করেছেন লেখক। এখানে তার চাপা কষ্টটা এই লাইনে কিন্তু ফুটে উঠছে। তো এই কথাটা শুনে ন্যারেটরও জানতে পারলো যে মেয়েটি সুন্দর দেখতে, তাই মনে মনে বলছেন, ও সো ইউ ডু হ্যাভ এ প্রেটি ফেস থট আই। আমি মনে মনে ভাবলাম, ও তোমার মুখটি তাহলে সুন্দর বুঝি। আর জোরে বললেন তার সামনে, অ্যান্ড অ্যালাউড আই সেড, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। একটা আকর্ষণীয় মুখমণ্ডলও সুন্দর হতে পারে। তার নিজের কথাটাকেই একটু ঘুরিয়ে তার সামনে পরিবেশন করলেন। মেয়েটিও ছেলেটিকে কমপ্লিমেন্ট দিল, তাকে প্রশংসা করে বলল মেয়েটি, ইউ আর এ ভেরি গ্যাল্যান্ট ইয়াং ম্যান। তুমিও কিন্তু বেশ সাহসী ছেলে। সি সেড, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস? কিন্তু তুমি এত গম্ভীর কেন? মজার ব্যাপার হচ্ছে একে অপরকে কমপ্লিমেন্ট দিচ্ছে দুজনেই, একে অপরকে প্রশংসা করছে, কিন্তু তারা কেউই একে অপরকে দেখতে পাচ্ছে না, আর কেউই বলছে না যে তারা অন্ধ। তারা কিভাবে তাহলে তাদের দুনিয়াটাকে উপভোগ করছে, উপলব্ধি করছে? তারা মনের চোখ দিয়ে, দুজনেই মনের চোখ দিয়ে একে অপরকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং গেস করে তারা একে অপরকে কমপ্লিমেন্ট দিচ্ছে। আই থট দেন, ন্যারেটর বলছেন, আমি ভাবলাম তারপরে, আই উড ট্রাই টু লাভ ফর হার। আমি একটু হাসবো এই কথাতে। সে যখন বলছে আমি গম্ভীর কেন, তাহলে আমি ভাবলাম যে একটু হাসি তাহলে। বাট দ্য থট অফ লাফটার, কিন্তু এই হাসির ভাবনাটাই অনলি মেড মি ফিল ট্রাভেল অ্যান্ড লোনলি। এটাই তো আমাকে আরও বেশি একাকিত্ব করে দেবে। কেন? কারণ সে তো নেমে যাবে এক্ষুনি সাহারানপুরে, কিন্তু আমাকে তো গোটা জার্নিটা জুড়ে তার কথা ভেবে ভেবেই কাটাতে হবে। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড। তাই আমি কথাটাকে এড়িয়ে বললাম, আমরা শীঘ্রই তোমার স্টেশনে পৌঁছে যাব। তখন মেয়েটি বলল, থ্যাংক গুডনেস ইটস শর্ট জার্নি। আই ক্যান নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। যাক বাবা, ছোট যাত্রা, কারণ আমি 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসতে পারি না। এটা তোমাদের এমসিকিউর জন্য আসবে, নোট করে রাখো। কতক্ষণ? 2-3 ঘন্টা গুলিয়ে দেবে পরীক্ষাতে। 2-3 থাকবে, 3-4 থাকবে, 4-5 থাকবে, 2-3 মনে রাখবে। আমি 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসতে পারি না টানা। কিন্তু ন্যারেটারের অনুভূতিটা ঠিক উল্টো ছিল। ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। কিন্তু আমি মেয়েটির জন্য যত দীর্ঘ সম্ভব বসার জন্য প্রস্তুত ছিলাম। জাস্ট টু লিসেন টু হার টকিং। শুধুমাত্র মেয়েটির কথা শোনার জন্য বক্তা এখানে দীর্ঘ সময় পর্যন্ত বসতে প্রস্তুত। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। মেয়েটির কণ্ঠস্বরের মধ্যে রয়েছে একটি পাহাড়ি নদীর প্রাণবন্ততা। এখানে মেয়েটির কণ্ঠস্বরের সঙ্গে একটি পাহাড়ি নদীর সৌন্দর্যের বর্ণনা রয়েছে। এটি একটি সিমিলি, এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্নের জন্য আসতে পারে তোমাদের। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। যেই সে নেমে পড়বে ট্রেন থেকে হয়তো সে আমাদের এই ছোট্ট সাক্ষাৎটা ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। কিন্তু এটা আমার গোটা যাত্রাপথ জুড়ে রয়ে যাবে আমার সাথে। অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং আরও কিছু সময় পরেও এটা রয়ে যাবে। তারপরে তিনি বলছেন, দ্য ইঞ্জিন হুইসেল স্রিংড। ইতিমধ্যে ইঞ্জিনের সিস বা ইঞ্জিনের বাঁশি তীক্ষ্ণ স্বরে বেজে উঠল। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম। এবং গাড়ির চাকাগুলিও তাদের শব্দ এবং ছন্দ বদলে ফেলল। যখন তাদের সুন্দর একটা কথোপকথন চলছিল মেয়েটির সঙ্গে, তখন বক্তা
বর্ণনা করছেন ট্রেন জার্নিটাকে প্যান্টিং অফ ইঞ্জিন, রাম্বেল অফ হুইল। এই ইঞ্জিন বা চাকার ধকপক বা ঘর ঘর শব্দটা যেন তার হৃদয়ের স্পন্দন, কারণ ছেলেটি মেয়েটির প্রতি আকৃষ্ট হচ্ছিল। অন্যদিকে স্ট্রিং শব্দটাতে লক্ষ্য করো, এটাও খুব গুরুত্বপূর্ণ। এটার অর্থ হচ্ছে তীক্ষ্ণ চিৎকার। এখানে মেয়েটি যখন নেমে যাচ্ছে ট্রেন থেকে এবং ন্যারেটর বা বক্তার যে ছোট্ট এই সাক্ষাতে তার যে অনুভূতিটা হয়েছে, যে ভালো লাগাটা হয়েছে, ট্রেন থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই অনুভূতি, সেই ভালো লাগারও যেন সমাপ্তি ঘটছে। প্যান্টিং অফ ইঞ্জিন আর শ্রিঙ্ক, এই দুটো শব্দ বেশ যেন রূপক হিসাবে লেখক এখানে ব্যবহার করেছেন। আবার এখানে ন্যারেটর বুঝিয়ে দিচ্ছেন যে একজন দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তির থেকে অন্ধ মানুষেরা তাদের মনের চোখ, তাদের অন্যান্য ইন্দ্রিয়ের মাধ্যমে এই জগৎটাকে, এই চারপাশটাকে অনেক বেশি আমাদের থেকে উপলব্ধি করে। নেক্সট লাইন দেখো, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস। মেয়েটি উঠে পড়লো এবং তার জিনিসপত্রগুলোকে সংগ্রহ করতে শুরু করলো। আই ওয়ান্ডার্ড ইফ সি ওর হার হেয়ার ইন বান or if it was plaited, perhaps it was hanging loose over her shoulder, or was it cut very short. তারপরই ন্যারেটরের মাথায় একটা অদ্ভুত চিন্তা এলো। সে ভাবতে আরম্ভ করলো, মেয়েটির চুলটা কেমন? মেয়েটির চুলটা কি খোপা করা, বান মানে খোপা করা, না প্লেটেড, না বিনুনি করা, নাকি খোলা অবস্থায় তার কাঁধের কাছে ঝুলছে, হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার, অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নাকি খুব ছোট করে কাটা? সে ভাবতে আরম্ভ করলো, কারণ তার কাছে মনের চোখ দিয়ে ভাবা ছাড়া তো আর কোনো উপায় নেই। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন। ইতিমধ্যে ট্রেনও স্টেশনে ঢুকে পড়ল। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স, ভেন্ডর্স অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট। আর স্টেশনের বাইরে শোনা যাচ্ছে কুলিদের আওয়াজ, ফেরিওয়ালাদের আওয়াজ, আর শোনা যাচ্ছে একজন উচ্চ কণ্ঠের একজন মহিলার আওয়াজ। সেই কণ্ঠস্বর সম্ভবত মেয়েটির কাকিমা বা জেঠিমার হতে পারে। গুড বাই, দ্য গার্ল সেড। মেয়েটি বিদায় জানালো। এখানে এসএকিউ হিসাবে বা এমসিকিউ হিসাবে প্রশ্ন আসতে পারে, হাই পিচড ভয়েসটা কার? বলতে হবে সম্ভবত মেয়েটির কাকিমার। সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি। ওই মেয়েটি আমার সামনেই দাঁড়িয়েছিল, খুব কাছেই দাঁড়িয়েছিল। সো ক্লোজ, এতই কাছে, দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার, যে তার চুলের সুগন্ধটা, ওয়াজ ট্যান্টিলাইজিং, আমার হৃদয়ে শিহরণ জাগাচ্ছিল। ট্যান্টিলাইজিং ওয়ার্ডটা খুব সুন্দর ওয়ার্ড, কখনো পূরণ হয় না এমন বাসনার উদ্রেককারী, খুব ভালো বাংলায় বললে হয় শিহরণ জাগানো। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড, আমি আমার হাতটা বাড়ালাম, অ্যান্ড টাচ হার হেয়ার, চুলটাকে স্পর্শ করার জন্য। বাট সি মুভড অ্যাওয়ে, কিন্তু সে চলে গেল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড সি হ্যাড স্টুড। তার চুল থেকে ভেসে আসা ওই সুগন্ধটা সেখানেই, ওই কামরার মধ্যেই রয়ে গিয়েছিল। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। দরজার সামনে একটা বিভ্রান্তির সৃষ্টি হলো। এ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার অ্যান অ্যাপোলজি। একটি লোক সম্ভবত যে ট্রেনে উঠছিল, নতুন প্যাসেঞ্জার, সে মেয়েটির কাছে হয়তো আমতা আমতা করে ক্ষমা চাইলো, হয়তো ধাক্কাধাক্কি লেগে গিয়েছিল। দেন দ্য ডোর ব্যাংড, দরজাটা বন্ধ হওয়ার একটা আওয়াজ পাওয়া গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন। দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার জগৎটা, আমার যে রোমান্টিক জগৎ যেটা এতক্ষণ চলছিল, এত সুন্দর একটা জগৎ, সেটাও যেন বন্ধ হয়ে গেল, আমার জগৎটাও বন্ধ হয়ে গেল। খুব সুন্দর লাইন। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার সিটে ফিরে এলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড তার হুইসেল বাজালো, সিজ দিল। অ্যান্ড উই মুভড অফ, তার সিজ দেওয়ার সাথে সাথে আমাদের ট্রেনও ছেড়ে দিল। ওয়ান্স এগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার। আবার সেই আমার একই খেলা, কি খেলা? টু হাইড মাই ব্লাইন্ডনেস, আমার অন্ধত্বটাকে লুকানোর সেই খেলায় মেতে উঠলাম আমার সহযাত্রীর সঙ্গে আবার নতুন করে। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেনটি আবার ছুটতে আরম্ভ করলো। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, পুরনো যে সুর, পুরনো যে ছন্দ, সেটা আবার ফিরে পেল গাড়ির চাকা। দ্য ক্যারেজ গ্রোন অ্যান্ড সুক, গাড়ির কামরাটা নড়ছিল, গোঙাচ্ছিল।
আই ফাউন্ড আ উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট। আমি জানলাটাকে খুঁজে তার সামনে গিয়ে বসলাম। স্টিয়ারিং ইন্টু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। দিনের আলোর দিকে তাকিয়ে আছি, সেটা অন্ধকার ছাড়া কিছুই নয়। এই লাইনটা অবশ্যই ভারবার আইরনি এবং আবার সেই অন্ধ মানুষদের মানসিক জগতে আলোকপাত করছে, তাদের দুঃখ যন্ত্রণা ফুটে উঠছে এই লাইনে। সো মেনি থিংস ওয়্যার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো। কত কিছুই জানলার ওপারে ঘটছে যেগুলো আমি দেখতে পাচ্ছি না আমার চোখ দিয়ে। তো কী হয়েছে, চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, তো মনের চোখ দিয়ে সেগুলোকে তো গেস করতে পারবো, সেটাই করছেন বক্তা। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম। এটা দারুণ একটা মজাদার খেলা। গেজিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। কী ঘটে চলেছে বাইরে, এটাকে অনুমান করাটা বেশ মজাদার খেলা। দেখো, পৃথিবীতে কোনো অভাব থাকলে কোনো জিনিসের, সেটা নিয়ে যদি ভেঙে পড়ি তাহলে তো আমরা জীবনটাকে আর উপভোগ করতে পারবো না। এখানে ন্যারেটরের বা বক্তার ফিলোসফি অফ লাইফ বা জীবনের দর্শনটা এই লাইনে খুব সুন্দর ফুটে উঠছে। সে তার ওই দৃষ্টিশক্তিহীনতা, তার এই যে অভাবটাতে সে ভেঙে পড়ছে না। সে তার মনের চোখের মাধ্যমে একই রকমভাবে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছে। তারপরের লাইনে দেখো, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। খুব ইম্পর্ট্যান্ট লাইন। যে মানুষটা উঠে এলো, মানে মেয়েটি নেমে যাওয়ার পরে যে নতুন ছেলেটি উঠে এলো, সে ন্যারেটরের, সে বক্তার দিবাস্বপ্নের ভঙ্গ করলো। দিবাস্বপ্ন, রেভারি মানে হচ্ছে দিবাস্বপ্ন, ডে ড্রিম। খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউর জন্য, এসএকিউর জন্য। কে দিবাস্বপ্ন ভঙ্গ করলো? দ্য ম্যান হু এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, নতুন ফেলো ট্রাভেলার। এই নতুন সহযাত্রী বক্তাকে এসে বলল, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। তুমি বেশ হতাশ হচ্ছ, তাই না? হি সেড, আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। যে সহযাত্রী এক্ষুনি এই ট্রেন থেকে নেমে গেল, তার মতো আমি অত আকর্ষণীয় বা সুন্দর নই। এই লাইনটা এই ব্যক্তির, এই নতুন সহযাত্রীর রসবোধ বা হিউমারকে প্রকাশ করছে। ন্যারেটর তখন বলল, বক্তা বলল, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। সে তার আগের কথাতেই বজায় থাকলো, হ্যাঁ সে বেশ আকর্ষণীয় মহিলা। আই সেড, ক্যান ইউ টেল মি, ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট? তার মাথায় যেটা ঘুরঘুর করছিল, ন্যারেটরের মাথায় যেটা চলছিল, সেই প্রশ্নটাই সে করে বসলো। আচ্ছা, তুমি কি বলতে পারবে মেয়েটির চুলটা লম্বা না ছোট? আই ডোন্ট রিমেম্বার, হি সেড, সাউন্ডিং পাজেলড। এরকম একটা অদ্ভুত প্রশ্ন শুনে একটু হতভম্ব, হকচকিয়ে গেল নতুন প্যাসেঞ্জারটি। নতুন সহযাত্রীটি বলল, আমি মনে করতে পারছি না ঠিক। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড। তার চোখগুলোকে আমি লক্ষ্য করেছিলাম, নট আর হেয়ার, তার চুলগুলোকে লক্ষ্য করিনি। সি হ্যাড বিউটিফুল আইস, তার চোখগুলো ভারী সুন্দর। বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো তো তার কোনো কাজেরই নয়। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে তো পুরোপুরি অন্ধ। ডিড নট ইউ নোটিস, আপনি কি লক্ষ্য করেননি? দেখো, গল্পটা কত সুন্দর শেষ হচ্ছে একটা আনএক্সপেক্টেড টুইস্ট দিয়ে, একটা সারপ্রাইজিং এন্ডিং দিয়ে শেষ হচ্ছে, যেটা এই গল্পটাকে একটা ইউনিভার্সাল লেভেলে নিয়ে যাচ্ছে। এবং এই শেষ লাইনটা লক্ষ্য করো, সেটা একটা ভার্বাল আইরনির একটা সুন্দর উদাহরণ, যেখানে ন্যারেটর বা বক্তা অন্ধ, সে তার মনের চোখ দিয়ে মেয়েটির চুল অনুমান করছিল, মনের চোখ দিয়ে একটা ইমেজ তৈরি করছিল মেয়েটার চুলটা কেমন হতে পারে। সেই সামান্য একটা ছোট্ট প্রশ্নের উত্তর কিন্তু এই দৃষ্টিশক্তি সম্পন্ন লোকটিও দিতে পারল না। এখানে এই নতুন সহযাত্রীটি মেয়েটির চোখ দুটিকে দেখেছে, কিন্তু তার চুলগুলোকে দেখেনি। এখানে বক্তা প্রথমেই বলেছিলেন যে দৃষ্টিশক্তি সম্পন্ন লোকেরা সামনের জিনিসটা দেখতে ব্যর্থ হয়, তাদের অনেক কিছু দেখার রয়েছে, তো তাই তারা গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখতে মিস করে যায়। এই গল্পতে যে টাইটেল দ্য আইজ হ্যাবিট, আইরনিক্যাল। এখানে আইস বলতে শুধু আমাদের যে বাইরের দুটো চোখ তা নয়, মনের চোখকেও এখানে বোঝানো হচ্ছে। এখানের যে বক্তা বা মেয়েটি, তাদের মনের চোখের মাধ্যমে যেভাবে এই জগৎটাকে, চারপাশটাকে উপলব্ধি করছে, দৃষ্টিশক্তি সম্পন্ন লোকেরাও সেটা করে উঠতে পারছে না। তাই গল্পের টাইটেল একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট, এবং এই গল্পটি একদম পারফেক্ট এক্সাম্পল অফ সিচুয়েশনাল আয়রনি। এবং তোমাদের একটা গল্প সাজেস্ট করব, গিফট অফ দ্য ম্যাজাই, ও হেনরির লেখা। এই গল্পটিও একটা পারফেক্ট এক্সাম্পল অফ সিচুয়েশনাল আয়রনি। এই গল্পটা ভীষণ শিক্ষণীয়,
ভীষণ রোমান্টিক একটা গল্প, যারা গল্প পড়তে ভালোবাসো তাদের অবশ্যই পড়া উচিত এরকম গল্প। এবং এই গল্পে কিভাবে লেখক সিচুয়েশনাল আয়রনি প্রয়োগ করেছে সেটা তোমরা পড়ে আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। যাই হোক, তোমাদেরকে এসএকিউ এবং লং প্রশ্নের কিছু সাজেশন দিলাম, তোমরা পজ করে টুকে নিতে পারো। যেহেতু ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে তাই আমি আর রিডিং মারছি না প্রশ্নগুলোকে, তোমরা পজ করে দেখে নিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।